হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে রাউলস লয়ের প্রবলেম আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন, অর্থাৎ আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। তবে আজকের ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের টপিকটা শুরু করার সময় আমাকে শুরুতেই দুটো ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো, সাপোজ এটা একটা পাত্র আমি নিয়েছি, এই পাত্রের মধ্যে একটা লিকুইড রাখা আছে, ঠিক আছে। এই লিকুইডের এটা হচ্ছে সারফেস, লিকুইডটা সাপোজ এ। এবার এই সারফেসের ওপরে কিছু ভেপার এখানে জমা হবে। ধরে নিচ্ছি আমি যে এখানে VmL সলিউশন না, অ্যাকচুয়ালি লিকুইড, VmL একটা লিকুইড নেওয়া হয়েছে, পিওর লিকুইড এ, যার ভেপার প্রেশার হচ্ছে P0A। এবং এই যে এ পদার্থটার যে মলিকিউলগুলো এখানে আছে তাদের মধ্যে নিশ্চয়ই একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশানটাকে আমরা এরকমভাবে নাম দিই যে এ টাইপ ইন্টারাকশান, এ টাইপ ইন্টারাকশান, ঠিক আছে। আমরা আরও ধরে নিচ্ছি যে এখানে পদার্থটার NA মোল পরিমাণ নেওয়া হয়েছে। এরকম আরও একটা সেকেন্ড একটা পাত্র, সেখানে সেকেন্ড আরেকটা লিকুইড আছে, সাপোজ এখানে রাখা আছে লিকুইড বি রাখা আছে। তাহলে এখানে বি এর ওপরে বি এর ভেপার জমা হবে, বাষ্প জমা হবে। আচ্ছা, এখানটা আমি একটা জিনিস যেটা করেছি, এটা ভিটাকে আমি VA বলি, তাহলে সুবিধা হবে। এটা VAmL, আর এখানে সলিউশন না, আবারও ভুল বলছি, লিকুইড নেওয়া হয়েছে VBmL, যেখানে NB মোল ওই পদার্থটা আছে এবং এর ভেপার প্রেশার P0B। আর এখানে বি মলিকিউলগুলোর মধ্যে যে ইন্টারাকশানটা কাজ করছে, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, সেটাকে আমি বলছি BB টাইপ অ্যাট্রাকশন বা BB টাইপ ইন্টারাকশন। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করছি, এই দুটোকে আমরা মিশিয়ে দিচ্ছি, দুটো সলিউশনকে আমরা মিক্স করছি। দুটো সলিউশনকে যদি মিক্স করি তাহলে দেখো, এইবার আমরা যে মিক্সচারটা পেলাম, এবার এই মিক্সচারটাকে আমি সলিউশন বলতে পারি। এই সলিউশনে কে কে আছে? A আর B দুজনেই আছে। তাহলে এখানে যদি A প্লাস B দুজনেই থাকে, তাহলে এখানে এই যে ভেপারটা আছে, এটা এই ভেপারটাও হচ্ছে A আর B দুজনেই ফর্ম করবে। তাহলে এটা হচ্ছে ভেপার অফ A অ্যান্ড B দুটোই। আচ্ছা, এবার দেখো সলিউশনের ভলিউম কত হয়ে গেল? V ইকুয়াল টু VA প্লাস VB, ঠিক আছে। আচ্ছা, VA প্লাস VB আমি এখন লিখছি না, আমি সলিউশনের ভলিউমটাকে V লিখছি খালি। সাপোজ সলিউশনের ভলিউম হয়েছে VmL, সলিউশনের ভেপার প্রেশার এখন আমি P বলছি, মিক্সচারকে আমরা P বলি। আর এখানে নাম্বার অফ মোলটাকে আমি NA প্লাস NB বলতেই পারি। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে এই সলিউশনটাতে মোল ফ্র্যাকশন অফ A হচ্ছে, মানে লিকুইড ফেজ সলিউশন ফেজে মোল ফ্র্যাকশন হচ্ছে NA প্লাস NB, আর B এর মোল ফ্র্যাকশন হচ্ছে NB বাই NA প্লাস NB। ভেপার ফেজের মোল ফ্র্যাকশন নিয়ে আমি আলোচনা করিনি। ভেপার ফেজের মোল ফ্র্যাকশনের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, YA আর YB দিয়ে আমরা ডিনোট করি। YA ইকুয়াল টু P0A XA বাই P, আর YB হচ্ছে P0B XB বাই P। এখন ওইটা লিখিনি আমি, যাই হোক, এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই আশা করি। এবার যেটা হচ্ছে দেখো, এখানে আমাদেরকে একটা জিনিস নিয়ে ভাবতে হবে, সেটা হচ্ছে যে যখন A আর B একসঙ্গে মিশে একটা সলিউশন তৈরি হলো, তখন নিশ্চয়ই A এবং B এই দুজনের যে মলিকিউল, এদের মধ্যে একটা ইন্টারাকশান তৈরি হবে। অর্থাৎ এখানে একটা নতুন ধরনের ইন্টারাকশান তৈরি হবে, যেটাকে আমরা বলবো AB টাইপ ইন্টারাকশান। AB টাইপ ইন্টারাকশান। এখন AB টাইপ ইন্টারাকশান যদি তৈরি হতে হয়, তাহলে সবার আগে AA টাইপ এবং BB টাইপ যে ইন্টারাকশান, এই ইন্টারাকশানগুলোকে ব্রেক করতে হবে। কারণ একটা A মলিকিউল তো অন্য আরেকটা A মলিকিউলের সঙ্গে অলরেডি কম্বাইন্ড বা অ্যাট্রাক্টেড।
তাহলে সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি আমি ভাঙতে পারি তবেই তো এ আর বি এর মধ্যে নতুন করে একটা অ্যাট্রাকশান বা একটা ইন্টারাকশান হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফাইনালি যেটা হচ্ছে মিক্সিং করার পরে এ বা বিবি এই 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 একই রকম যে সেম টাইপের যে ইন্টারাকশানটা, এই ইন্টারাকশানটা ভাঙতে হচ্ছে। এখন ইন্টারাকশান বা অ্যাট্রাকশান যদি আমাকে ভাঙতে হয় তাহলে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, তো সেটা এখানে করতে হচ্ছে। অর্থাৎ এ বা বিবি টাইপ ইন্টারাকশান ভাঙতে যে আমি এনার্জি সাপ্লাই করছি প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক। একই রকমভাবে যখন এবি টাইপ তৈরি হচ্ছে ইন্টারাকশান তৈরি হওয়া মানে সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যাওয়া। যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্সই হচ্ছে সিস্টেমের স্টেবিলিটি বাড়িয়ে দেয়। তাহলে এ বি নতুন টাইপের যদি কোনো অ্যাট্রাকশান বা ইন্টারাকশান যদি তৈরি হয় তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে, মানে এনার্জি কমছে। অর্থাৎ এই এবি টাইপ ইন্টারাকশান তৈরি হওয়ার যে প্রসেসটা এটা হচ্ছে এক্সোথার্মিক। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে ডেল্টা এইচ, দুটো জিনিস আমাকে এখান থেকে বের করতে হবে। একটা হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং। ডেল্টা এইচ মিক্সিং মানে হচ্ছে এই মিক্সিং যে করছি আমি এ আর বিকে মিক্স করার পরে বা এই প্রসেসটায় ডেল্টা এইচ কতটা হচ্ছে, এনথ্যালপির চেঞ্জ কতটা হচ্ছে। তাহলে এনথ্যালপির চেঞ্জ মানে ডেল্টা এইচ অফ প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট। আমরা যদি এটাকে এগুলোকে রিয়াক্ট্যান্ট আর এটাকে প্রোডাক্ট ভাবি, মানে কেমিক্যাল প্রসেসের মতন আমরা এই ফিজিক্যাল প্রসেসটাকেও ভাবতে পারি। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ডেল্টা এইচ এবি মানে এবি ইন্টারাকশন তৈরি হওয়ার সময় যতটা এনথ্যালপি বেরোচ্ছে বাইরে, মানে এক্সোথার্মিক যে প্রসেসটা সেটা মাইনাস ডেল্টা এইচ এ প্লাস ডেল্টা এইচ বিবি। দেখো এইটা অবশ্যই বলা যাবে। এখন আমরা এটা বুঝতে পারছি যে এটা এক্সোথার্মিক আর এটা এন্ডোথার্মিক। এবার এদের ভ্যালুর উপরে ডিপেন্ড করে ফাইনালি এই প্রসেসটা মানে ফাইনালি ডেল্টা এইচটা আমি কী পাবো, সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে নাকি জিরো হবে সেটা তো পরের কথা, সেটা ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। ছোটো করে আমি এখানে এটা লিখে রাখি যে এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস আর এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। তো এই হচ্ছে একটা টার্ম যেটা আমাদেরকে জানতে হয়, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, আমি এবার এই জায়গাটা মুছছি একটু, সেকেন্ড যেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং। অর্থাৎ এ আর বিকে মেশানোর পরে আয়তনের কিছু পরিবর্তন হলো কিনা, ভলিউম কোনো চেঞ্জ হলো কিনা। নর্মালি আমরা কি ভাবি বা অন্য যে কোনো চ্যাপ্টারে আমরা কনসেন্ট্রেশন টার্ম নিয়ে আলোচনা করেছিলাম। একটা ধরো 50 ml 5 মোলার অ্যাসিড তার সঙ্গে 100 ml 2 মোলার বেস মেশানো হলো, তাহলে ফাইনাল সলিউশনের মোলারিটি কত, পিএইচ কত, এই সমস্ত প্রবলেম আমরা আগে সলভ করেছি। সেখানে আমরা সিম্পলি ফাইনাল সলিউশনের ভলিউমটা ইনিশিয়াল ওই দুটোর ভলিউমকে প্লাস করে দিই। যদি 5 মোলার যদি 10 ml আর 5 ml মেশানো হয় তাহলে ফাইনালি 15 ml আমরা এটা ধরে নিই আর কি। তো সেইটা বাদবাকি সব জায়গাতেই আমরা ধরে নেব। শুধুমাত্র এই পার্টিকুলার জায়গাটাতে এসে আমাদেরকে ভাবতে হবে যে আদৌ 5 আর 10 মিলিয়ে 15 হয় নাকি হয় না, হতেও পারে নাও হতে পারে। তো সেটা ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমরা এই যেটা মিক্সড যে সলিউশনটা সেটার ভলিউম আমরা ভি ধরেছিলাম, তাহলে ভি মাইনাস ভিএ প্লাস ভিবি, এই যে বিয়োগফলটা, হ্যাঁ এইটাই আমাদেরকে বলে দেবে যে ফাইনালি ডেল্টা ভি জিরো কিনা। ডেল্টা ভি যদি জিরো হয় তার মানে এই দুটো সমান, তার মানে যাদেরকে মিশিয়েছি 10 আর 5 যদি মেশাই তাহলে 15ই পাবো। কিন্তু বাস্তবে এটা হয় কি না সেটা আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, তাহলে এই দুটো জানার পরে এইবারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছবিটা আমি এখানে লিখেছিলাম মুছে দিয়েছি, মানে সলিউশনের যে আমি একেই দিই এখানটায়, এটাকেই আমি বলে দিই ওটাকে, তাহলে সুবিধা হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের মিক্সচার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সলিউশনটা যেখানে এ প্লাস বি একসঙ্গে আছে, অর্থাৎ এখানে এ বি টাইপ ইন্টারাকশান রয়েছে। অবশ্য তার পাশাপাশি এ বা বিবি টাইপ ইন্টারাকশানও থাকতে পারে, কিন্তু এ বি টাইপ অবশ্যই আছে। এখন কি করা হয়, প্র্যাকটিক্যালি কি করা হয়, এই পুরো সিস্টেমটাকে না একটা ম্যানোমিটারের সঙ্গে যোগ করা হয়, ঠিক আছে।
ম্যানোমিটার এরকম দেখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এখানটা ধরো, এখন এই ম্যানোমিটারে কী থাকে, পারদ থাকে, মার্কারি ভরা থাকে। ইনিশিয়ালি ধরো মার্কারির লেভেলটা দুটো দিকেই আর কি মার্কারির লেভেলটা সেম। এবার এখান থেকে ভেপার তৈরি হবে, ভেপারগুলো নিশ্চয়ই এখানে প্রবেশ করবে, করে এখানে একটা প্রেশার দেবে। এই যে প্রেশারটা দিল তার ফলে এইখানে লেভেলটা কী হবে, নিচে নামতে থাকবে, আর এই দিকে লেভেলটা উপরে উঠতে থাকবে। ধরো ফাইনালি লেভেলটা এখানে নামলো আর এদিকে এতটা উঠলো, তাহলে এই যে ডিফারেন্সটা, লেভেলের এই যে ডিফারেন্সটা, এই হাইটের ডিফারেন্সটা থেকে আমরা এই ভেপারের প্রেশারটা মাপতে পারবো। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যেভাবে কোনো সলিউশনের ভেপার প্রেশার ফাইনালি মাপা হয়, এইভাবেই মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। তো এই যে ভেপার প্রেশারটা আমি মাপলাম, এটাকে আমরা বলবো পি অবজার্ভড, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ভেপার প্রেশার। অবজার্ভড বলে কারণ আমরা অবজার্ভ করছি যে হ্যাঁ এতটা ডিফারেন্স হলো, এবং সেই অনুযায়ী আমরা প্রেশারটা কত হচ্ছে দেখছি। তাহলে আমরা বলবো যে ভেপার প্রেশার অফ সলিউশন, এই ভেপার প্রেশার অফ সলিউশনটা দু রকম হয়। একটাকে আমরা বলি POBS ব্র্যাকেটে অবজার্ভড, ঠিক আছে, এইটা হচ্ছে ফাইনালি এক্সপেরিমেন্টাল, ঠিক আছে। আর একটা হচ্ছে ভেপার প্রেশার যেভাবে মাপা হয় সেটাকে আমরা বলি এটা অবজার্ভড আর এটা ক্যালকুলেশন যেটা আমি করি পিটা, সেটা ক্যালকুলেশন করা মানে সেটা অবশ্যই থিওরিটিক্যাল, ঠিক আছে। তাহলে যখন আমি ভেপার প্রেশারটাকে মাপছি ম্যানোমিটার দিয়ে, সেটা হচ্ছে পি অবজার্ভড বা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। আর আমি যখন ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন কীভাবে করব, ক্যালকুলেশন করার ফর্মুলা আমরা অলরেডি জেনেছি, যে পি ইকুয়াল টু পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি। যখন এই দুটো সলিউশন তোমাকে দেওয়া হয়েছে মেশানোর জন্য, তাদের পি নট এ এবং পি নট বি গিভেন, নোন ফ্যাক্ট, এবং তাদের কত মোল করে মেশাচ্ছি সেটা আমরা জানি। সেখান থেকে এক্স এ এক্স বি বের করে পি ক্যালকুলেট করতেই পারবো। তো এইটা হচ্ছে পি অবজার্ভড আর এটা হচ্ছে পি ক্যালকুলেটেড। এখন যদি আমি দেখি যে পি যেটা আমি ক্যালকুলেট করছি ফর্মুলায় বসিয়ে, সেখানে যা আসছে ভ্যালু, এক্সপেরিমেন্টালিও যদি একই ভ্যালু আসে, যদি সেম ভ্যালু আসে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সলিউশনটা হচ্ছে আমাদের আইডিয়াল বা আদর্শ দ্রবণ। আবার বলছি, যদি অবজার্ভড ভেপার প্রেশার এবং ক্যালকুলেটেড ভেপার প্রেশার যদি সেম হয়, তাহলে সলিউশনটা হবে আইডিয়াল, আর যদি না হয় সেক্ষেত্রে সলিউশনটা হবে নন আইডিয়াল, ঠিক আছে। তাহলে এইটাকে মুছছি আমি এবার। এখন আমি যেটা লিখতে চলেছি সেটা হচ্ছে পি সলিউশন, ঠিক আছে, ভেপার প্রেশার অফ সলিউশন। যদি দেখা যায় যে পি অবজার্ভড ইকুয়াল টু পি ক্যালকুলেটেড, তাহলে আমরা বলবো সলিউশনটা হচ্ছে আইডিয়াল। আর যদি পি অবজার্ভড ইজ নট ইকুয়াল টু পি ক্যালকুলেটেড, তাহলে আমরা বলবো সলিউশনটা নন আইডিয়াল, ঠিক আছে। এবার যদি নন আইডিয়াল হয় তাহলে তার আবার দুটো ক্যাটাগরি হবে নিশ্চয়ই, পি অবজারভেশন আর পি ক্যালকুলেশন আলাদা আলাদা। মানে কি হতে পারে, আইদার পি অবজারভেশনটা ভ্যালু পি ক্যালকুলেটেড, এটাকে অনেকে আবার পি সাফিক্সে আই লেখে, পি আইডিয়াল। যদি সমান হয়ে যায় তখন তো আমরা পি আইডিয়াল বলি। তো যাই হোক, আমরা এরকমই রাখছি। এক হতে পারে যদি এটার বেশি হয় ভ্যালু, অন্যটা হতে পারে অপশন আর কি হতে পারে, এটা কম হতে পারে। দুটো ক্ষেত্রেই নন আইডিয়াল সলিউশন। যদি সমান হয় তখন আইডিয়াল, অসমান হলে নন আইডিয়াল। নন আইডিয়ালের ক্ষেত্রে যদি দেখা যায় যে পি অবজারভেশনটা ক্যালকুলেটর থেকে বেশি আসছে, তাহলে আমরা ভাবছি একরকম, ক্যালকুলেট যখন করছি তখন ভাবছি ভেপার প্রেশার এত আসার কথা,
কিন্তু যখন অবজার্ভ করছি দেখছি ভেপার প্রেশার বেশি হয়ে যাচ্ছে। তাহলে ভেপার প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলে আমরা তখন বলি যে ওই যে নন আইডিয়াল সলিউশনটা সেটা রাউল্টস ল এর, কারণ ভেপার প্রেশার যখন আমি ক্যালকুলেট করছি ক্যালকুলেটেড ভ্যালুটা তো আমি রাউল্টস ল থেকে পেয়েছি। তাহলে রাউল্টস ল এর যে সেখান থেকে প্রাপ্ত যে ভ্যালুটা তার থেকে যদি বেশি হয় তখন আমরা বলবো রাউল্টস ল এর রেসপেক্টে একটা পজিটিভ ডেভিয়েশন হয়েছে, অর্থাৎ একটা ধনাত্মক বিচ্যুতি হয়েছে, মানে ভ্যালুটা পি ক্যালকুলেটরের মতন আসেনি, সেখান থেকে বিচ্যুত হয়েছে বা ডেভিয়েট করেছে কোন দিকে, পজিটিভ দিকে। কেন? কারণ ভ্যালু বেড়ে গেছে। তাই যদি ভ্যালু কমে যেত তাহলে আমরা বলতাম যে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি হয়েছে। তাহলে এটাকে আমরা লিখছি পজিটিভ ডেভিয়েশন, আর এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। বোঝানো গেল আশা করি। এরপর আমরা আচ্ছা ডেল্টা এইচ আর ডেল্টা ভি মিক্সিংয়ের ব্যাপারটা আমরা পরে বলছি, আপাতত ফর্মুলাগুলো লেখানো হলো। আগে আমি তাহলে আদর্শ আর অনাদর্শ দ্রবণ অর্থাৎ আইডিয়াল নন আইডিয়ালের ডেফিনিশনটা বলে দিই। তাহলে আমরা দেখো আইডিয়াল সলিউশন কাকে বলি। আমি লিখছি যে দিস সলিউশনস ওবে Raoult's law at all concentration and all temperature, অর্থাৎ যে কোনো উষ্ণতায় এবং যে কোনো কনসেন্ট্রেশনে, যে কোনো গাঢ়ত্বে, যে অনুপাতেই মেশানো হোক না কেন এ আর বিকে, তাদের মোল ফ্র্যাকশন যাই হোক না কেন, সবসময় তারা রাউল্টস ল মেনে চলবে। রাউল্টস ল মেনে চলবে মানে কি? রাউল্টস ল মেনে চলা মানে হচ্ছে পি অবজারভেশন আর পি ক্যালকুলেশনের ভ্যালু সেম হবে। আর নন আইডিয়াল অবশ্যই বোঝা যাচ্ছে কী হবে। নন আইডিয়াল হচ্ছে দিস সলিউশনস ডু নট ওবে রাউল্টস ল at any concentration and temperature, কোনো কনসেন্ট্রেশনেই বা কোনো টেম্পারেচারেই এদের ক্ষেত্রে আমরা পি অবজারভেশন এবং পি ক্যালকুলেশনের ভ্যালু সেম পাবো না, আলাদা হবে। ঠিক আছে, ব্র্যাকেটে এখানে লিখেও দিই একবার, পি অবস ইকুয়াল টু পি ক্যালকুলেটেড, আর এখানে পি অবজারভেশন ইজ নট ইকুয়াল টু পি ক্যালকুলেটেড। ঠিক আছে, এখন আমাদের এই আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশনের মধ্যে যে দুরকম হলো পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশন, এই তিন ধরনের সলিউশনের মধ্যে আমাদেরকে এদের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কীরকম সেগুলো জানতে হবে। দেখো, আইডিয়াল, নন আইডিয়াল উইথ পজিটিভ ডেভিয়েশন, আর এটা লাস্টে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে পি ইকুয়াল টু, মানে পি অবজারভেশন ইকুয়াল টু পি আইডিয়াল, তো সেটাকে আমি লিখছি পি নট এ এক্স এ প্লাস বি নট বি এক্স বি, মানে এই ফর্মুলায় যা আসবে অবজারভেশনের ভ্যালু তাই হবে। এখানে আমি কি লিখব? পি অবজারভেশন গ্রেটার দ্যান পি নট এ এক্স এ প্লাস পি নট বি এক্স বি, আর এখানে আমি কি লিখব? পি অবজারভেশন লেস দ্যান পি নট এ এক্স এ পি নট বি এক্স বি। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এ এ। ঠিক আছে, এ এ ইন্টারাকশান ইকুয়াল টু বি বি ইন্টারাকশান ইকুয়াল টু এ বি ইন্টারাকশান। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে যখন আমি এ আর বিকে আলাদা করে পিওর লিকুইড দুটোকে নিয়েছিলাম, তাদের ভেতরে যা ইন্টারাকশান ছিল, মানে এ পদার্থগুলোর ভেতরকার যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান এবং বি পদার্থগুলোর মধ্যেকার যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান, সেগুলো একই রকম ছিল, মানে একই রকম ইন্টারাকশান হয় এইরকম কিছু সলিউশন, এইরকম কিছু লিকুইডকেই নেওয়া হয়েছিল আর কি।
নিয়ে তাদেরকে মিক্স করা হয়েছিল। তাহলে যেহেতু তাদের ইন্টারাকশানটা সেম ছিল, সুতরাং তাদের আমরা বলতে পারি তাদের নেচারটা একই রকম ছিল। জেনারেলি কী হয়, যখন আইডিয়াল সলিউশন বানাতে হয়, এমনিতে কোনো সলিউশন আইডিয়াল হয় না, আইডিয়াল গ্যাসের মতোই আইডিয়াল সলিউশনের কনসেপ্টটা ওরকম। কিন্তু কিছু সলিউশন থাকে যাদেরকে তৈরি করার পর দেখা যায় যে ওরা অনেকাংশে আইডিয়ালি ওরা বিহেভ করছে আর কি, রাউল্টের সূত্রের কাছাকাছি ওদের পি অবজারভেশনটা আসছে। তো কী করা হয়, সেই রকম কিছু লিকুইড বেছে নেওয়া হয় যাদের মলিকুলার সাইজটা এক হয়। আমরা পরে আলোচনা করব কী বৈশিষ্ট্য থাকে ওদের এক্সাম্পলগুলো দেওয়ার সময়। তো এরকম লিকুইড বেছে নেওয়া হয় যেখানে ইন্টারাকশানটার ম্যাগনিটিউড মোটামুটি একই রকম হয়। তাহলে যখন আমি ওদেরকে মেশাচ্ছি, মেশানোর পরে যখন এবার এ এবং বি এর মধ্যে যখন ইন্টারাকশানটা হবে, তখন সেই ইন্টারাকশানটাও আগের মতোই সেম হবে। তাই জন্য আমরা এখানে লিখেছি যে এ আর বিবি টাইপ ইন্টারাকশানের মতোই এবি টাইপ ইন্টারাকশানের ভ্যালুটা আসে। ঠিক আছে, এদের ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে তাহলে কী হবে, এবি টাইপ ইন্টারাকশান, খুব ভালো করে লক্ষ্য করো এখানে, এই ইন্টারাকশানটা না কম হবে। কার থেকে কম হবে, এ অথবা বিবি টাইপ ইন্টারাকশানের থেকে। আর এখানে অর্থাৎ যেখানে নেগেটিভ ডেভিয়েশন, সেখানে এবি টাইপ ইন্টারাকশানটা বেশি হবে কার থেকে, এ আর বিবি। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। কেন, দেখো ইন্টারাকশান মানে কি, ফাইনালি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান। এখন যেহেতু এখানে দেখো পি অবজারভেশন আমরা দেখছি বেশি, আমরা অবজার্ভ করছি যে ভেপার প্রেশার বেশি হয়ে গেছে। ভেপার প্রেশার বেশি মানে কি, তার মানে হচ্ছে এই যে সলিউশনটা এখানে ছিল, সলিউশনের যে সারফেস থেকে এখন আরও বেশি পরিমাণে ভেপার তৈরি হয়েছে উইথ কম্পেয়ার টু আইডিয়াল সলিউশন। ভেপার প্রেশারের ভ্যালু হয়ে গেছে বেশি। তার মানে কি, বেশি পরিমাণে ভেপার যদি তৈরি হয়, তাহলে আমরা এটা বলতে পারি যে বেশি পরিমাণে ইভ্যাপোরেশনটা হয়েছে, তাই জন্যই বেশি ভেপার তৈরি হয়েছে। আর ইভ্যাপোরেশনটা হয় কখন, আমরা এর আগে জেনেছি যে যখন মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি অ্যাভারেজের থেকে বেশি হয়ে যায়, যত বেশি হবে বা যত বেশি মলিকিউলের এনার্জি অ্যাভারেজের থেকে বেশি যাবে, তত বেশি ইভ্যাপোরেশন হবে। এখন মলিকিউলের এনার্জি বেড়ে যাচ্ছে মানে কি, ফোর্স অফ অ্যাট্রাকশান কমে যাচ্ছে, তাই না? ফোর্স অফ অ্যাট্রাকশান বেড়ে যাওয়া মানেই হচ্ছে সিস্টেমের স্টেবিলিটি পাওয়া। আর যখন সিস্টেমের স্টেবিলিটি কম, এনার্জি বেশি, কাইনেটিক এনার্জি বেশি, তাই ইভ্যাপোরেশনটাও বেশি, তাই ভেপার প্রেশারও বেশি পরিমাণ ভেপার তৈরি হলে নিশ্চয়ই আমরা তার মেজারমেন্টটাও বেশি পাবো। তাহলে আমরা যেহেতু দেখছি যে এদের পি অবজারভেশনটা বেশি, সুতরাং এখান থেকে এটা আইডিয়া করা যায় যে বেশি পরিমাণ ভেপার তৈরি হয়েছে, অর্থাৎ বেশি পরিমাণে ইভ্যাপোরেশন হয়েছে। সুতরাং এ আর বি এর মধ্যেকার যে ইন্টারাকশানটা, সেটা সামহাউ কম আইডিয়ালের থেকে, তাই জন্য এখানে ইন্টারাকশানটা কম। এখানে জাস্ট অপোজিট, এখানে আমরা দেখছি পি অবজারভেশনের ভ্যালু কম, মানে পি অবজারভেশন কম হলে ভেপার কম পরিমাণে তৈরি হবে। ভেপার কম তৈরি হবে কখন, যখন ইভ্যাপোরেশন হতে চাইবে না। ইভ্যাপোরেশন হতে চাইবে না কখন, যখন মলিকিউলগুলোর মধ্যে অ্যাট্রাকশান খুব বেশি, তখনই তো ওরা মানে লিকুইড থেকে ভেপার ফেসে যেতে চাইবে না, এবং সেই কারণে ভেপার কম তৈরি হবে। সেই কারণে আমরা পি অবজারভেশন ভ্যালুটাও কম পাবো। তাহলে যখন এবি মলিকিউলের মধ্যে ইন্টারাকশান বেশি, তখন পি অবজারভেশনের ভ্যালু কম, এবং তখন আমরা বলি যে নেগেটিভ ডেভিয়েশন হয়েছে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে আমরা এইবার আসছি ডেল্টা ভি মিক্সিং, যেটা আমরা বলছিলাম আগে। এক্ষেত্রে যেহেতু ইন্টারাকশান সবার সমান, ইন্টারাকশানে কোনো পার্থক্য আসেনি, তাই ডেল্টা ভি মিক্সিং 0 হয়। অর্থাৎ আমি যদি 5 ml আর 10 ml মেশাই এ আর বি, তাহলে ফাইনালি সলিউশনটা আমি 15 ml-টাই পাবো। কিন্তু এই ক্ষেত্রে কী হয় দেখো, এখানে ডেল্টা ভি মিক্সিং, এখানে কি হচ্ছে দেখো, এ আর বি এর মধ্যে ইন্টারাকশান কী হচ্ছে, কম হচ্ছে। ইনিশিয়ালি যখন এ এবং বিবি আলাদা লিকুইড ছিল, তাদের মধ্যেকার যা ইন্টারাকশান, তার তুলনায় সলিউশনের মধ্যে এ আর বি এর ইন্টারাকশান কমে গেছে। তো সলিউশনে যদি একজনের সঙ্গে আরেকজন ইন্টারাকশান কমে যায়, তাহলে তারা পরস্পরের কাছাকাছি আর থাকতে চাইবে না, দূরে চলে যাবে, ন্যাচারালি ভলিউমটা এক্সপ্যান্ড করবে, এবং ডেল্টা ভি মিক্সিং গ্রেটার দেন 0 হবে। বোঝানো গেল? এখানে উল্টোটা, ডেল্টা ভি মিক্সিং লেস দেন 0। কেন লেস দেন 0? কারণ ইন্টারাকশান বেড়ে গেছে মলিকিউলগুলোর মধ্যে, এখন তারা আরও পরস্পরের কাছাকাছি,
এই আসতে চাইছে আর কি, ফলে ভলিউম একটু কন্ট্রাক্টেড হয়ে যাবে এবং ডেল্টা ভি মিক্স লেস দ্যান 0 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি 5 এবং 10 মোল মেশাই তাহলে ফাইনালি দেখা যাবে সলিউশনের ভলিউম 15 ml হচ্ছে না, ঠিক আছে, 14.8 14.9 কিছু একটা এরকম কম হচ্ছে আর কি। তো এই হলো ডেল্টা ভি মিক্সিংয়ের। এবার হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিংটা 0 হয়। দেখো ডেল্টা এইচ আমি যে ফর্মুলা লেখালাম সেখানে আমরা কী লেখালাম যে এক হচ্ছে এ আর বিবি মানে সেম টাইপের যে ইন্টারাকশন সেটাকে ব্রেক করতে হবে, আর 2 নম্বর হচ্ছে ডিফারেন্ট টাইপের যে ইন্টারাকশন মানে এবি ইন্টারাকশন সেইটা তৈরি হবে। তা এনার্জি যখন আমি এ বা বিবি টাইপ ইন্টারাকশন যখন ব্রেক করছি তখন এনার্জি দিতে হচ্ছে, এনার্জি সাপ্লাই করতে হচ্ছে সিস্টেমে এন্ডোথার্মিক, আর যখন এবি টাইপ ইন্টারাকশন তৈরি হচ্ছে তখন ওটা এক্সোথার্মিক, সিস্টেম থেকে বাইরে এনার্জি বেরোচ্ছে। এখন যদি এই সব কটা ইন্টারাকশন যদি একই রকমের হয় তাহলে যতটা এনার্জি লাগবে ইন্টারাকশনগুলো ব্রেক করতে ততটাই এনার্জি তৈরি হবে নতুন ইন্টারাকশন তৈরি হওয়ার সময়। সুতরাং প্রসেসটা ফাইনালি নিউট্রালাইজড হয়ে যাবে এবং ডেল্টা এইচ মিক্সিং হয়ে যাবে 0। কিন্তু এই ক্ষেত্রে তা হবে না, ঠিক আছে। পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে দেখো ডেল্টা এইচ মিক্সিং পজিটিভ হয়ে যাবে। কেন পজিটিভ হয়ে যাবে? কারণ যেহেতু এখানে এবির মধ্যে ইন্টারাকশানটা কম তুলনামূলকভাবে কার থেকে, এ আর বিবির মধ্যে যে ইন্টারাকশান ছিল আগে, তাহলে এ এবং বিবি অর্থাৎ পিওর লিকুইডগুলোর মধ্যে যদি ইন্টারাকশান বেশি থাকে তাহলে সেই ইন্টারাকশান ভাঙতে প্রয়োজনীয় শক্তি বেশি, তার মানে এন্ডোথার্মিক প্রসেসে ডেল্টা এইচটা বেশি হচ্ছে আর এক্সোথার্মিকে ডেল্টা এইচটা কম হচ্ছে। তার মানে ফাইনালি ওভারঅল ডেল্টা এইচ কী হচ্ছে, পজিটিভ হয়েছে, মানে এন্ডোথার্মিক হয়ে যাচ্ছে প্রসেসটা। সুতরাং ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দ্যান 0, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ওভারঅল প্রসেসটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। মানে যখন দুটো লিকুইড পিওর লিকুইড মিশিয়ে আমি একটা সলিউশন বানাচ্ছি এবং সেটা আমি যদি দেখি যে সেটা একটা নন আইডিয়াল সলিউশন হচ্ছে উইথ পজিটিভ ডেভিয়েশন, তাহলে আমরা বলবো যে ওভারঅল ওই ডিসলিউশন প্রক্রিয়াটা হচ্ছে এন্ডোথার্মিক। আর এখানে উল্টোটা, এখানে ডেল্টা এইচ মিক্সিং লেস দ্যান 0। কেন লেস দ্যান 0? কারণ এখানে এবির মধ্যে ইন্টারাকশান খুব বেশি। ফাইনালি যখন সলিউশন তৈরি হলো, সলিউশন যদি তৈরি হয় এবং তৈরি হওয়ার সময় যদি এ আর বি এর মধ্যে ইন্টারাকশান বা অ্যাট্রাকশান যদি খুব বেশি হয় তাহলে সিস্টেম খুব বেশি স্টেবল হয়ে যাবে। অর্থাৎ যত স্টেবল হবে সিস্টেম তত বেশি বেশি করে এনার্জি বাইরে ছাড়বে। মানে এখানে এক্সোথার্মিক প্রসেসের ভ্যালুটা ডমিনেট করছে কম্পেয়ার টু এন্ডোথার্মিক প্রসেস যেখানে বন্ড ব্রেক করতে হয়েছিল। তো ফাইনালি ওভারঅল প্রসেসটা এক্সোথার্মিক হবে এবং ডেল্টা এইচ মিক্সিং লেস দ্যান 0 হবে। তাহলে এখানেও আমরা বলতে পারি যে যদি আমরা একটা নন আইডিয়াল সলিউশন পাই দুটো পিওর লিকুইডকে মিশিয়ে এবং সেই নন আইডিয়াল সলিউশনে যদি আমরা দেখি যে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে, তার আমরা বলতে পারি যে ওভারঅল ডিসলিউশন প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, ঠিক আছে। এরপরে আর দুটো প্রপার্টি আছে যেগুলো কিনা সবার ক্ষেত্রে একই হয়। কি কি? একটা হচ্ছে ডেল্টা জি মিক্সিং আর একটা হচ্ছে ডেল্টা এস মিক্সিং। দেখো যেহেতু প্রসেসগুলো স্পন্টেনিয়াসলি হচ্ছে, মানে আমি এ আর বি মেশাচ্ছি, তারা মিশছে, এরকম না যে কোনো ইমমিসেবল লিকুইড তৈরি হচ্ছে, তারা মিশছে আর কি। সুতরাং প্রসেসটা যদি স্বতঃস্ফূর্তভাবে হয় তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে, সবার ক্ষেত্রেই তাই হবে। ডেল্টা জি মিক্সিং নেগেটিভ, কারণ ফাইনালি সলিউশন তো তৈরি হয়েছে এবং পিওর লিকুইডগুলোতে পরস্পরের সঙ্গে মিশতে পেরেছে, তাহলে ডেল্টা জি সবার ক্ষেত্রেই লেস দ্যান 0 এবং ডেল্টা এস সবার ক্ষেত্রে গ্রেটার দ্যান 0। যেহেতু দুটো আলাদা টাইপের লিকুইড এখন পরস্পরের সঙ্গে মিশেছে, আলাদা ধরনের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারাকশান হয়েছে, আমরা বলতে পারি সিস্টেম আগের থেকে এখন অনেক বেশি র্যান্ডাম হয়ে গেছে, সিস্টেমের র্যান্ডামনেস বেড়েছে, সুতরাং সিস্টেমের এন্ট্রপি বেড়ে গেছে, তাই ডেল্টা এস মিক্সিং কিন্তু গ্রেটার দ্যান 0। এই হচ্ছে আমাদের আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন সংক্রান্ত, মানে এদের এগুলো ক্যারেক্টারিস্টিক বলতে পারো বা এদের কম্পারেটিভ আলোচনা বলতে পারো। এখন আমরা দেখবো যে কারা, মানে এক্সাম্পলগুলো, কারা অ্যাকচুয়ালি আইডিয়াল সলিউশন তৈরি করে এবং কারা নন আইডিয়াল তৈরি করে, এবং কি দেখে আমরা বুঝবো যে আমাদের কী থাকে কোয়েশ্চেনে এরকম এক্সাম্পল দেওয়া থাকে যে এদের মধ্যে কোনটা আইডিয়াল, কোনটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, কোনটা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। এবার এরকম অসংখ্য এক্সাম্পল তো আর মুখস্থ করা যাবে না, কিছু বৈশিষ্ট্য আছে সেইগুলোকে মনে রাখতে হবে। তো দেখো সেটা, তো প্রথমে আমরা আসছি আইডিয়াল সলিউশনে। আইডিয়াল সলিউশন কারা তৈরি করবে, কী করে আমি দেখে চিনবো যে একটা সলিউশন আইডিয়াল কিনা? তো আমি লিখছি যে লিকুইডস
with same type of chemical bond or same type of intermolecular attraction, ঠিক আছে, form ideal solution, ঠিক আছে। This happens when, এটা কখন হয়, মানে সেম টাইপ অফ, শুধুমাত্র সেম টাইপ অফ কেমিক্যাল বন্ড বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান এটা তো থাকতেই হবে। এবার কেবলমাত্র এটাই সাফিসিয়েন্ট নয়, এর সঙ্গে আরও যেটা থাকতে হয়, এক নম্বর হচ্ছে মলিকিউলার সাইজটা মোটামুটি সেম হতে হয়, আর সলিউশনগুলোর লিকুইডগুলোর যাদেরকে মেশাচ্ছি তাদের পোলারিটি এটাও সেম হতে হয়, ঠিক আছে। এইবার আসলে মলিকিউলার সাইজটা সেম বলতে আমি কি বুঝবো? ধরো মিথানল আর ইথানল মেশালাম, তাহলে মলিকিউলার সাইজ নিশ্চয়ই সেম নয়। মিথানলের মিথাইল গ্রুপের থেকে নিশ্চয়ই ইথাইল গ্রুপের সাইজ অনেক বেশি। আমরা কি করব, নেক্সট মেম্বারকে নেব। নেক্সট মেম্বার মানে কি বলতে চাইছি আমি বলতে চাইছি যে আমি যদি মিথানল আর ইথানল মেশাই তাহলে এদের পোলারিটি সেম, মানে কেমিক্যাল নেচার সেম, আর এরা পরস্পরের নেক্সট মেম্বার যদি হয় তাহলে মলিকুলার সাইজটা মোটামুটি কম্পেয়ারেবল। কিন্তু আমি যদি এরকম নিই যে মিথানলের সঙ্গে আমি যদি C3H7OH নিই, প্রোপানল যদি নিই, তাহলে তো হবে না। কেন হবে না? কারণ মিথাইল গ্রুপের থেকে প্রোপাইল গ্রুপ অনেক বেশি বড়। এর ক্ষেত্রে কি হচ্ছিল দেখো, এর ক্ষেত্রে যেটা হচ্ছিল, দুটো ফ্যাক্টর নিয়ে আমি আলোচনা করছিলাম, একটা সাইজ একটা পোলারিটি। আগে সাইজ ফ্যাক্টর বলি। সাইজ ফ্যাক্টরে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মিথাইলের থেকে তোমার ইথাইলটা ডমিনেট করছে। এবার পোলারিটি দেখো, পোলারিটিতে CH3OH, এবার আমরা জানি যে এই OH বন্ডটা পোলার বন্ড হয়। OH এর মধ্যে যেহেতু এই বন্ড পেয়ারটা অক্সিজেনের দিকে চলে আসে, তাই এখানে ডেল প্লাস আর এখানে ডেল মাইনাস হয়, ঠিক আছে। একই রকম জিনিস ইথাইলেও হয়, এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস। এবার অক্সিজেন নিজের দিকে টানছে এটাকে, ইলেকট্রনটাকে, কোত্থেকে? হাইড্রোজেনের থেকে দূরে নিজের দিকে টানছে। এখন এই মিথাইলগুলো আবার উল্টো দিক থেকে এই মিথাইলটা প্লাস আই দিচ্ছে, ইথাইলটা প্লাস আই দিচ্ছে। আমরা জানি ইথাইলের প্লাস আই বেশি, তো ইথাইল যদি এই দিকে প্লাস আই দেয়, মানে ইলেকট্রন যদি এদিকে ঠেলে, তাহলে এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন পেয়ারের কী হবে? রিপালশন হবে। সুতরাং সিস্টেম ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তাহলে মিথাইল অ্যালকোহল যেখানে আছে সেখানে সিস্টেমের স্টেবিলিটি কমে যাওয়ার ব্যাপারটা কম, মানে সিস্টেম এখানে বেশি স্টেবল। তাহলে আমরা বলতে পারি যে এই পোলারিটি ফ্যাক্টরটা মিথানলে ডমিনেট করছে, whereas সাইজ ফ্যাক্টর ইথানলে ডমিনেট করছে। তাহলে এই দুটো ডমিনেশন, অপোজিট ডমিনেশন একটা অন্যকে কাউন্টার করবে এবং ফাইনালি দুজনেরই এফেক্টটা মিনিমাইজ হবে এবং এই দুটো সলিউশন আইডিয়াল সলিউশন হিসেবে কাজ করবে। কিন্তু এখানে সেটা হবে না কেন? কারণ হচ্ছে এখানে পোলারিটির ডিফারেন্স অনেক বেশি, সাইজের ডিফারেন্স অনেক বেশি। সুতরাং এই যে মিনিমাইজ করার যে ব্যাপারটা সেটা এখানে অতটা এফেক্টিভ বা কার্যকরী হবে না। তাহলে এই হচ্ছে একটা এক্সাম্পল। তাহলে আমরা বলতে পারি যে এটা আইডিয়াল সলিউশন হবে না, এটা আইডিয়াল সলিউশন হবে। আর পোলারিটি সেম বলতে আমরা অ্যাকচুয়ালি এখানে আরেকটা জিনিসও বুঝি, যেমন আমি এখানে লিখলাম যে মলিকুলার সাইজ মানে আমরা নেক্সট মেম্বারকে বোঝাবো, তেমনি পোলারিটি মানে আমরা বোঝাবো কাকে? সেটা হচ্ছে সেম ফ্যামিলি মেম্বার, মানে একই টাইপের যে কম্পাউন্ডগুলো। ফর এক্সাম্পল যদি অর্গ্যানিক কম্পাউন্ড হয়, অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কম্পাউন্ডস অফ
সেম হোমোলোগাস সিরিজ। সেম হোমোলোগাস সিরিজ মানে একই সমগণীয় শ্রেণীর আন্ডারে যারা যারা আছে, মানে একজন অ্যালকোহল হলে অন্যজনকেও অ্যালকোহল হতে হবে, একজন যদি হাইড্রোকার্বন হয় অন্যজনকেও হাইড্রোকার্বন হতে হবে। তা এইটা মেনটেন করতে হবে, আর তার পাশাপাশি দুটো যে কোনো পরপর দুটো মেম্বারকে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই রকম যদি আমি আরও কতগুলো এক্সাম্পল দিই আর কি, তাহলে দেখো সবার আগে আমি এটা বলতে পারি যে বেনজিন আর টলুইন C6H5CH3, এটা একটা খুব পরিচিত একটা এক্সাম্পল। অবশ্য আমরা এটাকে 1 নম্বর দিয়েছি, এটাকে 2 নম্বর দিয়ে দিই, ঠিক আছে? কিন্তু আমরা যদি এরকম দিই, ধরো টলুইনকে তো আমি এরকমভাবে লিখতে পারি, এটা টলুইন, টলুইনের সঙ্গে যদি আমি আরেকটা মিথাইল গ্রুপ অ্যাড করে দিই, এটাকে আমরা বলি জাইলিন, অর্থোজাইলিন। তো এই দুজন আইডিয়াল সলিউশন তৈরি করবে, এটাও তৈরি করবে। কিন্তু আমি যদি বেনজিনের সঙ্গে যদি আমি জাইলিনকে মেশাই, বেনজিনের সঙ্গে যদি জাইলিন মেশাই, তাহলে এটা আর আইডিয়াল সলিউশন তৈরি করবে না, কারণ নেক্সট মেম্বার নয়, এটা নেক্সট থেকে তারও বেশি হায়ার হয়ে গেল, তাহলে এটা হবে না। আরও খুব কমন কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো C2H5Cl2, ঠিক আছে? ইথিলিন ডাইক্লোরাইড বা 1,2 ডাইক্লোরো ইথেন, এটার সঙ্গে C2H5Br2, এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে। কিন্তু যদি দেখা যায় যে C2H5Cl2-র সঙ্গে, এখানে প্লাস সাইন দেওয়াটাই বেটার, C2H5 যদি I2 দিয়ে দিই, তাহলে আর হবে না, নেক্সট মেম্বার নয় এরা, যদিও একই রকম, কিন্তু আয়োডিন আর ক্লোরিন তো নেক্সট মেম্বার নয়, সুতরাং এদের পোলারিটির ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে, তাহলে এটা হবে না। তো একই রকমভাবে দেখো 6 নম্বর এক্সাম্পল এরকম হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড, এরা আইডিয়াল সলিউশন তৈরি করবে, অবশ্যই করবে। তারপরে ধরো আমি যদি বলি যে ইথানল আর প্রোপানল C3H7OH, ইথানল প্রোপানল অবশ্যই আইডিয়াল সলিউশন তৈরি করবে, কারণ এরা নেক্সট হায়ার মেম্বার, ইথাইলের নেক্সট হায়ার মেম্বারই হচ্ছে প্রোপাইল। তো এই ধরনের, এবার দেখো এরকম এক্সাম্পল তো মানে দিয়ে শেষ করা যাবে না। অ্যাকচুয়ালি আমরা কী করি, এই জায়গাটাতে এসে আমাদের খুব গন্ডগোল হয়, আমরা এই লজিকগুলো বুঝি না, কয়েকটা করে এক্সাম্পল মনে রাখি এবং তারপরে গিয়ে গন্ডগোল হয়ে যায়। সুতরাং লজিকটা মনে রাখতে হবে, সেম নেচারের কম্পাউন্ড হতে হবে, সেম টাইপের তাদের পোলারিটি, অর্থাৎ সেম ফ্যামিলি মেম্বার তারা হতে হবে, এবং নেক্সট হায়ার মেম্বার হতে হবে, কোনো একটা মেম্বার এবং তার নেক্সট হায়ার মেম্বারের কম্বিনেশনটা হতে হবে, তখনই এরা একমাত্র আইডিয়াল সলিউশন তৈরি করবে, ঠিক আছে? এবার আমরা আসছি নন আইডিয়ালে। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের এর পরের যে আমরা ভিডিওগুলো করব এই চ্যাপ্টারে, সেখানে খুব কাজে লাগবে। সেটা হচ্ছে ডাইলিউট সলিউশন। যদি আমরা নিই ডাইলিউট সলিউশন, যে কোনো ডাইলিউট সলিউশন, সেটাকে আমরা আইডিয়াল সলিউশন বলি আর কি। আমরা বলি যে কোনো ডাইলিউট সলিউশন আইডিয়াল সলিউশনের মতন কাজ করে, মানে তার ক্ষেত্রে ওই পি অবজারভেশন আর পি রাউলস ল একই হয়। এটা কেন হয়? কারণ আইডিয়াল সলিউশনে ডাইলিউট সলিউশনে যদি খুব ডাইলিউট হয় সলিউশন, তাহলে সলিউটের পরিমাণ খুব কম থাকে। এখন এই যে আমরা এ আর বি দুটো লিকুইড নিয়েছিলাম, আমরা যদি এটাকে সলভেন্ট ভাবি এবং বিটাকে যদি সলিউট ভাবি, তাহলে এবার বি এর পরিমাণ যদি সলিউশনে খুব কম হয়, তাহলে দেখো কি হবে, এ ইন্টারাকশান প্রথমে ছিল সলভেন্টের, আর বিবি ইন্টারাকশান প্রথমে ছিল সলিউটের, এই দুটোকে মিশিয়েছি। মেশানোর পরে যদি বি এর পরিমাণটা খুব কম হয়, তাহলে এ বি ইন্টারাকশান বা এ বি যে পেয়ার, সেই পেয়ারের সংখ্যাটাও খুব কম হবে। সংখ্যা যদি কম হয়, তাহলে এর তুলনায় সংখ্যায় অনেক বেশি ডমিনেট করবে এ 100টা এ পেয়ার সিস্টেমে থাকে, দেখা গেল যে 5খানা এ বি পেয়ার আছে। সুতরাং এ বির যে ইফেক্ট, সেটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আমরা বলতে পারি যে তাহলে ওইটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তো ফাইনালি সলিউশনে শুধুমাত্র সলভেন্ট আছে এরকমটাই ভেবে নিতে পারি খুব ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে। এবার যদি শুধুমাত্রই সলভেন্ট আছে বলে ভেবে নিই, তাহলে এক ধরনেরই ইন্টারাকশান আছে, এ টাইপ ইন্টারাকশান। সুতরাং একই ধরনের যদি ইন্টারাকশান থাকে, 2-3 রকমের যদি ইন্টারাকশান না থাকে, তাহলে তো ওটা অ্যাজ গুড অ্যাজ অ্যান আইডিয়াল সলিউশন
মানে একটা পিওর লিকুইডের মতোই কাজ করবে, তাই এটাকে আইডিয়াল সলিউশন বলা হয়। তো এবার আমরা আসি নন আইডিয়াল সলিউশন। দেখো পজিটিভ ডেভিয়েশন কারা দেবে? পজিটিভ ডেভিয়েশন মানে হচ্ছে যাদের ভেপার প্রেশারটা বেড়ে যাবে। ভেপার প্রেশার বেড়ে যাবে কখন? আইডিয়ালের তুলনায় যখন এবি ইন্টারাকশানটা কম হবে, মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে যাবে। এটা তখনই হয় যখন দুটো অপোজিট নেচারের মলিকুলের মধ্যে ইন্টারাকশান হয় বা মেশাই আমরা যখন ওদেরকে। যেমন ধরো জল আর যদি আমি ইথানল মেশাই, এবার জলের মধ্যে খুব স্ট্রঙ্গার একটা হাইড্রোজেন বন্ড থাকে, ইথানলের মধ্যেও হাইড্রোজেন বন্ড থাকে, কিন্তু সেটা জলের তুলনায় অনেক দুর্বল। এখন যখন জলটাকে ইথানলের সঙ্গে মেশালাম, এবার যখন ইথানল এবং জলের মধ্যে ইন্টারাকশান তৈরি হবে, এবি ইন্টারাকশান, তখন নিশ্চয়ই এ টাইপ বা বিবি টাইপ ইন্টারাকশান ভাঙতে হবে। এবার এক্ষেত্রে এ টাইপ অর্থাৎ জলের সঙ্গে জলের যে ইন্টারাকশানটা, হাইড্রোজেন বন্ডিংটা, সেটা অনেক স্ট্রঙ্গার ছিল, সেটাকে ভাঙতে হচ্ছে। তার মানে অনেক বেশি ব্যাপারটা এন্ডোথার্মিক হয়ে যাবে। ফাইনালি ডেল্টা এইচ মিক্সিং গ্রেটার দেন 0 হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ ডেভিয়েশন শো করবে। অর্থাৎ পজিটিভ ডেভিয়েশন তখনই দেখা যাবে যখন আমরা দেখব যে দুটো অপোজিট নেচারের লিকুইডকে আমরা মেশাচ্ছি। তাহলে when liquids with opposite nature are mixed, we get this type of solution. এক্সাম্পল কী কী হতে পারে দেখো। এক্সাম্পল মানে আমরা এরমভাবে ব্যাপারটাকে ভাগ করেছি, পোলার আর নন পোলার যদি কম্পাউন্ডকে মেশাই, একটা পোলার কম্পাউন্ড একটা নন পোলার কম্পাউন্ড। সাপোজ আমি পোলার কম্পাউন্ড হচ্ছে ধরো CH3COCH3, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের সঙ্গে আমি মিশিয়েছি C6H6 মানে বেনজিন, অ্যাসিটোন আর বেনজিন মিশিয়েছি। অ্যাসিটোনের মধ্যে এখানে লিখছি আমি, দেখো কী ধরনের অ্যাট্রাকশান ফোর্স কাজ করে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান। এখানে CO বন্ডটা পোলার হয়, কার্বন ডেল্টা প্লাস, অক্সিজেন ডেল্টা মাইনাস। অর্থাৎ শুধুমাত্র অ্যাসিটোন লিকুইডের মধ্যে, অ্যাসিটোন মলিকিউলগুলোর মধ্যে একটা ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করে, ডাইপোল ইন্টারাকশান। কিন্তু বেনজিন তো নন পোলার, ওর মধ্যে শুধু লন্ডন ফোর্স কাজ করবে, যেটা অনেক বেশি দুর্বল। এখন যখন এদেরকে মেশাচ্ছি, তাহলে স্ট্রঙ্গার ফোর্স অর্থাৎ ডাইপোল ইন্টারাকশান, এটাকে ব্রেক করতে হচ্ছে, করে এর সঙ্গে এর একটা ইন্টারাকশান তৈরি করতে হচ্ছে। তাহলে যেহেতু স্ট্রঙ্গার ফোর্স অফ অ্যাট্রাকশানকে ব্রেক করতে হচ্ছে, সুতরাং ব্যাপারটা অনেক বেশি এন্ডোথার্মিক হয়ে যাচ্ছে। এবং ফাইনালি সলিউশনটা কী হচ্ছে, ডেল্টা এইচ মিক্সিংটা গ্রেটার দেন 0 হচ্ছে এবং ভেপার প্রেশার বেড়ে যাচ্ছে, ভেপার তাড়াতাড়ি তৈরি হচ্ছে। তাহলে এই ধরনের এক্সাম্পল যেখানে কোনো পোলারের সঙ্গে নন পোলার মেশানো হবে, তখনই কিন্তু সেটা পজিটিভ ডেভিয়েশন শো করবে। যেমন ধরো আরও আছে, অ্যাসিটোনের সঙ্গে নন পোলার লিকুইড আরও এক্সাম্পল হচ্ছে ক্লোরোফর্ম, অ্যাসিটোনের সঙ্গে CS2। তারপর ধরো অ্যালকোহলের সঙ্গে যদি CCl4 মেশাই, ঠিক আছে, বা অ্যালকোহলের সঙ্গে যদি বেনজিন মেশাই, পোলার নন পোলার, সুতরাং অবশ্যই পজিটিভ ডেভিয়েশন। তারপর ধরো ক্লোরোফর্ম CHCl3, ক্লোরোফর্মের সঙ্গে যদি আমি CCl4 মেশাই, ঠিক আছে। এইখানে একটা কথা বলে রাখি আমি, একটা এখানে এক্সেপশনাল কেস আছে, অন্য কালি দিয়ে লিখছি আমি, সেটা হচ্ছে ক্লোরোফর্মের সঙ্গে যদি আমি বেনজিন মেশাই। ক্লোরোফর্ম, এটা আমি পরে এক্সপ্লেন করছি ব্যাপারটা। ক্লোরোফর্ম পোলার, বেনজিন নন পোলার, তাহলে পোলার নন পোলার মেশালে পজিটিভ ডেভিয়েশন হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে হয় না, এক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন হয়, ঠিক আছে। যদি এটা CHCl3 না হয়ে CH3Cl হতো, তাহলে কিন্তু আমাদের ডেভিয়েশন পজিটিভটাই হতো, ঠিক আছে। এটা কেন হচ্ছে না আমি একটু পরে এটাকে এক্সপ্লেন করছি। এটা হচ্ছে একটা টাইপ যেখানে পোলার আর নন পোলারের মধ্যে ইন্টারাকশান হচ্ছে এবং পজিটিভ ডেভিয়েশন হচ্ছে। আরেকটা টাইপ হচ্ছে হাইড্রোজেন বন্ডেড কিছু লিকুইড, তার সঙ্গে যখন আমি মেশাচ্ছি নন হাইড্রোজেন বন্ডেড লিকুইড। তার মধ্যে প্রথম এক্সাম্পল হচ্ছে H2O প্লাস ইথানল। এখন দেখো, তোমরা বলবে যে ইথানলের মধ্যেও তো স্যার হয় হাইড্রোজেন বন্ডিং, হয়,
এবার যখন আমি হেডিংটা এরকম লিখেছি তখন নন হাইড্রোজেন বন্ডেড বলতে আইদার সে হাইড্রোজেন বন্ড দেখাবে না, অথবা যদি দেখায়ও তাহলে আগেরটার তুলনায় হাইড্রোজেন বন্ডের এক্সটেন্ট এখানে অনেক কম, সেই রকম। তাহলে এখানে যেহেতু জলের হাইড্রোজেন বন্ড অনেক স্ট্রং, সেই স্ট্রঙ্গার বন্ডটাকে ভাঙতে হচ্ছে এবি ইন্টারাকশন তৈরি করার জন্য, সুতরাং এখানে পজিটিভ ডেভিয়েশন হবে। আর কি হতে পারে, জলের সঙ্গে আমরা ইথানল যেমন মিশিয়েছি মিথানল মেশাতে পারি, জলের সঙ্গে আমরা ইথার মেশাতে পারি, ডাই ইথাইল ইথার খুব কমন, যেখানে একদম সামান্য পরিমাণে হাইড্রোজেন বন্ড হয়, প্রায় নগণ্য, তো তার সঙ্গে যখন জলের ইন্টারাকশন হবে। বা ধরো অ্যালকোহলের সঙ্গেই তুমি যদি ইথার মেশাও, তাহলে অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ইথারের তুলনায় অনেক বেশি হয়, তাই এদের দুজনকে মেশালে অবশ্যই পজিটিভ ডেভিয়েশন হবে। তাহলে একই রকমভাবে আমি যদি ইথানলের সঙ্গেও ইথার মেশাই তাহলেও একই রকম হবে। এখন দেখো এরকম এক্সাম্পল অনেক তৈরি করা যাবে। ধরো ইথানলের সঙ্গেই আমি যদি CCl4 মেশাই, দেখো লক্ষ্য করা একটা জিনিস, ইথানল আর CCl4 মানে এটাকে আমি পোলার নন পোলার বলে এদিকেও রাখতে পারি, যেমন আমি এখানে মিথানল আর CCl4কে রেখেছি, এটাকেও আমি এদিকে রাখতে পারি। তো ব্যাপারটা একই, ফাইনালি সবাই তো পজিটিভ ডেভিয়েশনই দেখাচ্ছে। তো এই প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে তুমি এই লজিকটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে যে আদৌ এটা পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে কি না, তাহলে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে। এটার ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে, আচ্ছা আমি নেগেটিভ ডেভিয়েশনটাকে বলিনি, তাহলে এটা বলতে সুবিধা হবে। এখানে ব্যাপারটা উল্টো, আগেরটা কী হয়েছিল, যখন স্ট্রঙ্গার বন্ড ভাঙতে হয়েছিল নতুন ইন্টারাকশন তৈরি করার জন্য, ন্যাচারালি তখন পজিটিভ ডেভিয়েশন হয়েছিল। এক্ষেত্রে যদি এরকম হয় যে দুজনকে মেশানোর পরে যদি একটা নতুন বন্ড তৈরি হয় ইন্টারাকশানটা, এবং সেখানে যদি একটা স্ট্রঙ্গার টাইপের বন্ড তৈরি হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন অনেক বেশি হবে এবং ন্যাচারালি নেগেটিভ ডেভিয়েশন হবে। তাহলে হোয়েন স্ট্রঙ্গার ফোর্স অফ অ্যাট্রাকশন generates then solution with negative deviation are formed। কীরকম, যেমন ধরো 1 নম্বর এক্সাম্পল হচ্ছে, জলের সঙ্গে তুমি যে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিড মেশাও, অজৈব অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হতে পারে, HCl হতে পারে, HI হতে পারে, HBr হতে পারে, অ্যান্ড সো অন। যে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিড, HNO3 হতে পারে, যে কোনো ইনঅর্গ্যানিক অ্যাসিডের সঙ্গে তুমি যদি জলকে মেশাও, তাহলে জলের সঙ্গে অ্যাসিডের রিয়াকশান হবে, H3O+ তৈরি হবে, আর অ্যাসিডের যা অ্যাসিড রেডিক্যাল আছে সেই অনুযায়ী অ্যানায়ন তৈরি হবে। এইবার যেই ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়ে গেল জলের মধ্যে, এদের মধ্যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে ইন্টার আয়নিক অ্যাট্রাকশন তৈরি হবে। আর ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশানের থেকে ইন্টার আয়নিক অ্যাট্রাকশন তো অনেক বেশি স্ট্রঙ্গার আমরা জানি, যে কারণে কোভ্যালেন্ট বন্ডের থেকে আয়নিক বন্ড অনেক বেশি স্ট্রং হয়। তো এই ধরনের যে কোনো কেসে আমরা নেগেটিভ ডেভিয়েশন পাবো। 2 নম্বর হচ্ছে, নর্মালি যে কোনো তুমি যদি অ্যাসিড বেস রিয়াকশান করাও সেক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে। ফর এক্সাম্পল, যেটা বইতে থাকে খুব কমনলি, সেটা হচ্ছে অ্যাসিটোনের সঙ্গে পিরিডিন মেশানো হয়, ঠিক আছে? পিরিডিনের সংকেত নিশ্চয়ই তোমরা জানো, পিরিডিন এরকম সংকেত হয়। এখন পিরিডিন এখানে বেস হিসেবে কাজ করবে, এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এই অ্যাসিড বেস মিক্সচার, যে কোনো অ্যাসিড বেস মিক্সচারই হচ্ছে তোমার নেগেটিভ ডেভিয়েশন শো করবে, কারণ এখান থেকে যে সল্ট তৈরি হবে সেই সল্টটা অবশ্যই আয়নিক মানে ইন্টার আয়নিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হবে নতুন, যেটা কিনা অনেক স্ট্রঙ্গার বন্ড, সুতরাং এখানে নেগেটিভ ডেভিয়েশন। এছাড়া দেখো একটা খুব কমন একটা এক্সাম্পল বইতে থাকে, সেটা হচ্ছে ক্লোরোফর্মের সঙ্গে আমরা যদি অ্যাসিটোন মেশাই, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল। যদি নেগেটিভ ডেভিয়েশন থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল বলা হয় তাহলে সেটা এটাই হয়। এখন কি হয় দেখো, এখানে ক্লোরোফর্ম মানে CHCl3, মানে আমি এরকম লিখছি Cl3CH, ক্লোরোফর্ম। যেহেতু এখানে কার্বনের সঙ্গে 3খানা ক্লোরিন আছে, 3টে ক্লোরিনের -I এফেক্টের যা মানে রেজাল্টেন্ট সেটা অত্যন্ত স্ট্রং হয়,
CCl3 গ্রুপের এত বেশি মাইনাস আই, তার ফলে এই বন্ডটা হাইলি পোলার বন্ড হয়ে যায়, ডেল্টা এইচটা খুব বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে অ্যাসিটোন মলিকিউলের তো এটা আমরা জানি যে এটা হচ্ছে তোমার ডেল্টা মাইনাস আর কার্বনটা ডেল্টা প্লাস। তো এদের মধ্যে একটা কিন্তু ইন্টারাকশান মানে হাইড্রোজেন বন্ড একটা তৈরি হয়ে যায় এদের মধ্যে। নর্মালি হাইড্রোজেন যখন কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন হাইড্রোজেন বন্ড হয় না, কারণ এই বন্ডটা অত বেশি অত বেশি পোলার হয় না। কিন্তু তিনখানা Cl গ্রুপ যেহেতু এখানে উপস্থিত, এরা এই বন্ডটাকে এত বেশি পোলার করে দেবে যে এ কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করতে সক্ষম হয়ে যাবে। তাহলে এখানে যদি হাইড্রোজেন বন্ড তৈরি হয়, আমরা জানি হাইড্রোজেন বন্ড হচ্ছে নর্মাল যে ডাইপোল যে অ্যাট্রাকশান তার থেকে অনেক বেশি স্ট্রঙ্গার। তাহলে যেহেতু স্ট্রঙ্গার ফোর্স অফ অ্যাট্রাকশান তৈরি হয়ে গেল, তাই এরা নেগেটিভ ডেভিয়েশন শো করবে। ইনফ্যাক্ট এটার পাশাপাশি এরকমও বলা যায় যে কোনো অর্গানিক কম্পাউন্ড, 4 নম্বর দিয়ে লিখছি, যে কোনো অর্গানিক কম্পাউন্ড যাদের মধ্যে কিনা অক্সিজেন বা নাইট্রোজেন থাকে, ঠিক আছে, যেমন ধরো এখানে অ্যাসিটোনটার সঙ্গে আমরা একে কম্পেয়ার করছি আর কি, এখানে যেমন অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন যদি থাকে কার্বনের সঙ্গে তাহলে সেটা অবশ্যই এরকম পোলার বন্ড তৈরি করবে। এবং সেটা সব সময় যে কোনো অর্গানিক কম্পাউন্ড উইথ অক্সিজেন অর নাইট্রোজেন তারা ক্লোরোফর্ম অর ব্রোমোফর্ম CH-Br3 এদের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করে এবং ফলস্বরূপ এরা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, ঠিক আছে। এছাড়াও আচ্ছা, যেটা আমি ওইখানে বলছিলাম আর কি আগের বার, যেটা বলা হয়নি, আশা করা যায় সেটা তোমরা এখান থেকে আইডিয়া করতে পারছো, যে আমি বলেছিলাম যে 5 নম্বর দিচ্ছি, ক্লোরোফর্ম আর বেনজিন। এখানে অ্যাকচুয়ালি কী হয়, এখানে ওই একই ব্যাপার, যেহেতু ক্লোরোফর্ম হাইলি পোলার একটা সাবস্টেন্স, পোলার কেন এখান থেকে আমরা বুঝতেই পারলাম। এ কী করে, এই বেনজিনের মানে CHCl3 লিখেই দিই এখানে, interacts with pi electron cloud of benzene ring. বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন ক্লাউডের সঙ্গে এর একটা ইন্টারাকশান তৈরি হয়, যেহেতু এটা একটা পোলার বন্ড তৈরি করে ফেলে, সেই কারণে এ কিন্তু নেগেটিভ ডেভিয়েশন শো করে। নর্মালি আমরা দেখলে বলবো যে এটা নন পোলার, এটা পোলার, সুতরাং অপোজিট নেচারে, সুতরাং পজিটিভ একটা ডেভিয়েশন হওয়ার কথা। এটা হচ্ছে একমাত্র এক্সাম্পল যেখানে পজিটিভ ডেভিয়েশনের পরিবর্তে উল্টে নেগেটিভ ডেভিয়েশন হয়, তাই এটা আমাদের ইম্পর্টেন্ট আর কি। তো এই হচ্ছে এক্সাম্পল আইডিয়াল এবং বিভিন্ন ধরনের নন আইডিয়াল সলিউশনের। এখন আমরা গ্রাফ এঁকেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আইডিয়াল সলিউশনের ওই ভেপার প্রেশার ভার্সেস মোল ফ্র্যাকশন, আমরা যেটাকে ভেপার প্রেশার কম্পোজিশন গ্রাফ বলি। তো সেই গ্রাফগুলো এবার নন আইডিয়ালদের ক্ষেত্রে কেমন দেখতে হয় সেটা আমরা দেখে নেব একটু। দেখো, এরপরে আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ ডেভিয়েশন শো করে এরকম কিছু সলিউশনের এবার আমরা ভেপার প্রেশার কম্পোজিশন গ্রাফটা আঁকতে চলেছি। ওয়াই অ্যাক্সিসে প্রেশার, ভেপার প্রেশার, আর এক্স অ্যাক্সিসে মোল ফ্র্যাকশন। এখন যে দুটো গ্রাফ এখানে আমি এঁকেছি নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো হচ্ছে আইডিয়াল সলিউশনের গ্রাফ। ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলোর গ্রাফ হচ্ছে এটা, আর এটা হচ্ছে সলিউশনের গ্রাফ, দুটোই সেম। এখন আমরা আঁকবো পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশন যারা শো করে। পজিটিভ ডেভিয়েশন যারা শো করে তাদের আমরা জানি P গ্রেটার দেন P0 A XA প্লাস P0 B XB, অর্থাৎ এদের ভেপার প্রেশারটা সবসময়ই এই আইডিয়াল সলিউশনের যে প্রেশারের যে লাইনটা তার ওপরে থাকবে, যেহেতু প্রেশার বেশি। তো এদের ক্ষেত্রে গ্রাফটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম টাইপের একটা দেখতে হয়। ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টগুলো তাদেরও ভেপার প্রেশার কিন্তু P0 A X এর থেকে বেশি হয়। যেমন এটার ক্ষেত্রে আমরা লিখবো এরকম একটা গ্রাফ আঁকবো, মানে এই ডটেড লাইনটার ওপর থেকে যাবে আর এই লাইনটারও ওপর থেকে যাবে অন্য কম্পোনেন্টটার গ্রাফটা। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই জায়গাটা, যেটা সলিউশনের গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছে। এই গ্রাফটা দেখো, অ্যাট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টেই
আমার সলিউশনের যা ভেপার প্রেশার তার থেকে এর ভেপার প্রেশার বেশি। এটাই হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। এইবার যত আমি এক্স অ্যাক্সিস ধরে এগোচ্ছি ডান দিকে, তত কি হচ্ছে, মানে মোল ফ্র্যাকশনের যে রেশিওটা সেটা পাল্টাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সলিউশনের কম্পোজিশনটা পাল্টাচ্ছে। এখন এই মাঝ বরাবর আমি ধরে নিতে পারি যে দুজনেরই, এ এবং বি দুজনেরই মোল ফ্র্যাকশন হচ্ছে 0.5 করে। তা এদিকে বা এদিকে নিশ্চয়ই অন্য কিছু ফ্র্যাকশন হবে। এখন একটা পয়েন্ট এখানে দেখা যাচ্ছে, যে পার্টিকুলার পয়েন্টটা একটা ম্যাক্সিমাকে ডিনোট করে, অর্থাৎ একটা হাইয়েস্ট পয়েন্টকে ডিনোট করছে। ঠিক আছে, এই হাইয়েস্ট পয়েন্টটার করেসপন্ডিং যা এক্সের ভ্যালু আমি যা পাবো, মানে এই কম্পোজিশনের যা ভ্যালুটা পাবো, সাপোজ এই পয়েন্টটাতে সাপোজ এক্স এ হচ্ছে 0.75 আর এক্স বি হচ্ছে, না এক্স এ হচ্ছে 0.25, এক্স এ তো এদিকে 0 আর এটা হচ্ছে 0.75। ধরা যাক এরকম একটা কম্পোজিশন, এটাকে আমরা কম্পোজিশন বলছি, মানে মোল ফ্র্যাকশনের যে রেশিওটা বা অ্যামাউন্টটা। এখন এই পার্টিকুলার জায়গাটাতে যেখানে সলিউশনের ভেপার প্রেশারটা ম্যাক্সিমাম হয়েছে, সেই পার্টিকুলার কম্পোজিশনের জন্য সলিউশনের বয়েলিং পয়েন্টটা ওখানটায় মিনিমাম হবে। কেন? কারণ আমরা এটা জানি যে এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, যে ভেপার প্রেশার আর বয়েলিং পয়েন্ট এই দুটো ইনভার্সলি প্রপোর্শনাল। যে কোনো সলিউশনের বা যে কোনো লিকুইডের ভেপার প্রেশার যদি বেশি হয়ে যায় তাহলে বয়েলিং পয়েন্ট কমে যাবে। তাহলে ভেপার প্রেশার এই জায়গাটায় ম্যাক্সিমাম, সুতরাং এই জায়গায় বয়েলিং পয়েন্টটা মিনিমাম। এইবার এই যে কম্পোজিশনটা যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে যে যখনই সিস্টেম এইরকম একটা কম্পোজিশন রিচ করবে, এইরকম একটা কম্পোজিশনে এসে পৌঁছবে যেখানে কিনা ওর ভেপার প্রেশার ম্যাক্সিমাম এবং ওর বয়েলিং পয়েন্ট মিনিমাম, এই পার্টিকুলার কম্পোজিশনটাতে এই লিকুইড মিক্সচারটা এখন আর মিক্সচার হিসেবে কাজ করবে না, এটা একটা সিঙ্গেল লিকুইডের মতন আচরণ করবে। এবং এই অবস্থায় মানে কোন অবস্থায় এক্স মানে এ এবং বি এদেরকে যদি এরকম 1:3 রেশিওতে আমি নিই, এই এক্সাম্পলটা ধরে বলছি আমি, 1:3 অনুপাতে নিয়ে মেশানোর পরে এই যে আমি সলিউশনটা পেলাম, এই সলিউশনটা একটা সিঙ্গেল লিকুইডের মতন, পিওর লিকুইডের মতন আচরণ করবে। এবং একে আমরা যদি হিট করি তাহলে দেখব যে একটা সিঙ্গেল লিকুইডের মতোই ও বয়েলিং পয়েন্টে পৌঁছাবে এবং পুরোটাই বয়েল করে ভেপোরাইজ করে যাবে। নর্মালি কি হয়, যদি দুটো আলাদা লিকুইডকে আমি মেশাই, তাহলে যে লিকুইডটা বেশি ভোলাটাইল, বেশি উদ্বায়ী, সেই লিকুইডটা আগে বয়েল হতে শুরু করবে এবং একটা সময় পরে সেটা পুরোপুরি পাত্রের বাইরে চলে যাবে, অন্যটা পড়ে থাকবে। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে কি হয়, অন্যান্য ক্ষেত্রে মানে অন্যান্য কম্পোজিশনের ক্ষেত্রে, অন্যান্য মোল রেশিওর ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুটো লিকুইডকে হয় ডিস্টিলেশন, পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওদেরকে সেপারেট করতে পারি। কিন্তু যখনই মিক্সচারটা এই কম্পোজিশনে চলে আসবে, যে কম্পোজিশনে বয়েলিং পয়েন্ট মিনিমাম এবং ভেপার প্রেশার ম্যাক্সিমাম, এই কম্পোজিশনের মিক্সচার থেকে কম্পোনেন্ট দুটোকে সম্পূর্ণভাবে আলাদা করা যাবে না, ইম্পসিবল। তো এই পার্টিকুলার মিক্সচারটাকে বলা হয় অ্যাজিওট্রপিক মিক্সচার বা সংক্ষেপে অ্যাজিওট্রোপ বলা হয়। এবার এই একই জিনিস এখানেও সম্ভব, মানে যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, এখানে যেমন ভেপার প্রেশারটা বেশি হয়ে গেছে আইডিয়াল ভেপার প্রেশারের থেকে, এখানে কম হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে? এটা যেমন ওপর থেকে গেছে, এটা নিচ থেকে যাবে। ইন্ডিভিজুয়াল তোমার কম্পোনেন্টগুলোর জন্য একটা এরকম গ্রাফ পাবো আমরা। যাই হোক, আমাদের মূল ফোকাসটা থাকবে এইখানটায়, যেখানটা থেকে আমরা একটা মিনিমা পাচ্ছি, একটা মিনিমাম কম্পোজিশন পাচ্ছি। এই কম্পোজিশনটায় আবারও এখানে যেমন ভেপার প্রেশার ম্যাক্সিমাম হয়েছিল, এখানে ভেপার প্রেশার মিনিমাম হবে। ভেপার প্রেশার মিনিমাম হবে মানে এই কম্পোজিশনে বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছি অ্যাজিওট্রপিক কম্পোজিশন। এটাও তাই, এটাকেও আমরা বলছি
অ্যাজিওট্রপিক কম্পোজিশন। অর্থাৎ অ্যাজিওট্রোপ যখনই তৈরি হয়ে যাবে, অ্যাজিওট্রপিক মিক্সচার যখনই তৈরি হয়ে যাবে, সেই মিক্সচারটা একটা সিঙ্গেল লিকুইডের মতন আচরণ করে এবং এখান থেকে কম্পোনেন্ট দুটোকে সেপারেট করা ইম্পসিবল। এবং এদের একটা উল্লেখযোগ্য প্রপার্টি হচ্ছে এরকম যে যখনই এই কম্পোজিশনের সিস্টেমটা এসে পৌঁছাবে, এই অবস্থায় লিকুইড ফেজ, ধরা যাক এরকম এই ছবিটা আঁকি, যে পাত্রর মধ্যে তুমি দুজনকেই নিয়েছো, সাপোজ A + B দুজনেই আছে, এই অবস্থায় এরা এই নির্দিষ্ট কম্পোজিশনটাতে আছে, অন্য কোনো কম্পোজিশনে কিন্তু এটা সম্ভব নয়। যেমন আমি আরবিট্রারিলি এখানে ধরে নিয়েছি এরকম। তো এই পার্টিকুলার মিক্সচার থেকে যখন এখানে গ্যাস তৈরি হবে, গ্যাস যখন তৈরি হবে দুটোরই, তখন দেখা যাবে যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের, ধরো A এর যদি মোল ফ্র্যাকশন A হয় এবং B এর যদি মোল ফ্র্যাকশন B হয়, তাহলে এই দুটোর রেশিও YA আর YB, অর্থাৎ ভেপার ফেজে এদের যা মোল ফ্র্যাকশনের রেশিও সেটার সঙ্গে সমান হবে। অর্থাৎ মোল ফ্র্যাকশনের রেশিও মানেই হচ্ছে মোল রেশিও। সুতরাং অ্যাজিওট্রপিক মিক্সচার যখন তৈরি হবে, তখন কম্পোনেন্টগুলোর মোল রেশিও সলিউশন ফেজে এবং ভেপার ফেজে এক্স্যাক্টলি সেম থাকবে। এটা হচ্ছে এদের একটা প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এইবার আসি আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে যে ক্ষেত্রে পজিটিভ ডেভিয়েশন হয়, সেখানে এই পয়েন্টটাতে বয়েলিং পয়েন্ট হয়ে যায় মিনিমাম। যেহেতু বয়েলিং পয়েন্ট মিনিমাম হয়ে যায়, তাই জন্য এই ধরনের অ্যাজিওট্রপিক মিক্সচার যেখানে বয়েলিং পয়েন্টে মিনিমাম হয়, অর্থাৎ যারা পজিটিভ ডেভিয়েশন শো করে, সেই ধরনের মিক্সচারের ক্ষেত্রে আমরা এদেরকে আরেকটা নামেও ডাকি, সেটাও বলা হয় যে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, অর্থাৎ সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। যেহেতু এই অ্যাজিওট্রপিক সলিউশনের বয়েলিং পয়েন্ট অন্য আর যে কোনো কম্পোজিশনের থেকে সবথেকে কম হবে। একই রকমভাবে এদিকে, অর্থাৎ এই যেখানে আমি সবথেকে কম ভেপার প্রেশার পাচ্ছি, সেখানে বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম, এবং ওই পার্টিকুলার কম্পোজিশনের যে অ্যাজিওট্রোপ সেটাকে বলা হয় ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ, অর্থাৎ সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রোপ। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা তোমরা লিখে নাও, তারপরে আমি এই অ্যাজিওট্রোপ সংক্রান্ত দু একটা ইনফরমেশন বলে দিচ্ছি। তো দেখো, যা যা বললাম সেগুলো এখানে পরপর পয়েন্ট ওয়াইজ তোমরা লিখে নাও। প্রথমটা হচ্ছে যে অ্যাজিওট্রোপস মানে দিজ আর বাইনারি লিকুইড মিক্সচার, দুটো লিকুইডের মিক্সচার হুইচ হ্যাভ দ্য সেম কম্পোজিশন ইন লিকুইড অ্যান্ড ভেপার ফেজ। যেটা বলছিলাম একটু আগে, যে লিকুইড আর ভেপার ফেজের কম্পোজিশনটা সেম হবে। অ্যাজিওট্রোপস ফর্ম একটা ডেফিনিট কম্পোজিশন, একটা নির্দিষ্ট কম্পোজিশন, নির্দিষ্ট অনুপাতের মিশ্রণ, সেটাই অ্যাজিওট্রোপ তৈরি করে। যে কোনো অনুপাতের মিশ্রণ কিন্তু অ্যাজিওট্রোপ তৈরি করে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যারা আইডিয়াল সলিউশন তৈরি করে তারা তো অ্যাজিওট্রোপ তৈরিই করে না, অবশ্যই নন আইডিয়াল সলিউশনদের ক্ষেত্রে অ্যাজিওট্রোপ তৈরি হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে দিস মিক্সচার বয়েল এট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, যেটা বলছিলাম যে একটা সিঙ্গেল লিকুইডের মতন আচরণ করে, তার ফলে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার এরা বয়েলড হয় উইদাউট হ্যাভিং এনি চেঞ্জ ইন দেয়ার কম্পোজিশন। এবং এই বয়েলিংটা হওয়ার সময় এদের কম্পোজিশনের কোনো চেঞ্জ হয় না, যার ফলে একসঙ্গেই দুজনে বাষ্পীভূত হতে থাকে এবং একটা সময় পর দুজনেই একসঙ্গে পুরো লিকুইডটাই সিস্টেম থেকে বাইরে বেরিয়ে চলে যায়। অ্যান্ড আর দেয়ারফর নোন অ্যাজ কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার। অ্যাকচুয়ালি এই অ্যাজিওট্রোপ কথাটার মানেই হচ্ছে কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচার, মানে যে মিক্সচার একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল করতে থাকে একসঙ্গে। অ্যান অ্যাজিওট্রোপ ক্যানট বি সেপারেটেড ইন্টু ইটস কম্পোনেন্টস বাই সিম্পল অর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। আলাদা করা যায় না এদেরকে পুরোপুরি, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যে ডিউরিং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন one of the pure component along with azeotrope can be separated। মানে আমরা যেটা করতে পারি, অ্যাজিওট্রোপকে যদি আমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে থাকি, তাহলে একটা সময় কি হবে, একটা কম্পোনেন্ট আলাদা হয়ে যাবে আর বাকি যেটা পড়ে থাকবে তার মধ্যে অ্যাজিওট্রোপটাই থাকবে, দুজনেই থাকবে একটু কম পরিমাণে, আর একটা আলাদা হয়ে যাবে পুরোপুরি। কিন্তু দুটোকেই অ্যাবসলিউটলি সেপারেট করা যাবে না। একটা পয়েন্ট আমি এখানে মিস করেছি, সেটা আমি এখানে লিখছি 5 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যাজিওট্রোপস বিহেভ অ্যাজ আ সিঙ্গেল পিওর লিকুইডের মতন আচরণ করে। তো এই পয়েন্টসগুলো তোমরা লিখে নাও। এরপরে 4 হলো আরও 2টো পয়েন্ট, 6টা পয়েন্ট লেখালে অ্যাজিওট্রোপ ব্যাপারটা কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি 5 নম্বর পয়েন্ট আমরা লিখিয়েছিলাম, তাহলে 6 আর 7 দুটো পয়েন্ট হবে। তাহলে
আমি লিখছি যে সলিউশনস শোয়িং পজিটিভ ডেভিয়েশন। তোমরা গ্রাফটার সঙ্গে কম্পেয়ার করো, পজিটিভ ডেভিয়েশন যারা দেখায় তাদের ক্ষেত্রে কি হয়, একটা মানে ম্যাক্সিমাম একটা ভ্যালু পাই কিসের, ভেপার প্রেশারের, সুতরাং সেই ভ্যালুতে বয়লিং পয়েন্ট হবে কি মিনিমাম। তো সলিউশনস শোয়িং পজিটিভ ডেভিয়েশন ফর্ম মিনিমাম বয়লিং অ্যাজিওট্রোপ। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাজিওট্রোপের বয়লিং পয়েন্টটা কম হবে। কীরকম হবে, একটা এক্সাম্পল হচ্ছে জল 4.4% আর ইথানল 75.6%। এই মিক্সচারটা যদি আমরা নিই তাহলে দেখা যাবে যে এই মিক্সচারের বয়লিং পয়েন্ট হচ্ছে 71.15 ডিগ্রি সি। এই যে বয়লিং পয়েন্টটা, এটা হচ্ছে এই দুটো কম্পোনেন্টেরই বয়লিং পয়েন্টের থেকে কম। জলের 100 আর ইথানলের সম্ভবত 78.6 এরকম কিছু একটা হবে। তো দুটোর থেকেই কম টেম্পারেচারে এরা বয়েল করে। এটা হচ্ছে এদের আরেকটা বৈশিষ্ট্য, যে অ্যাজিওট্রোপগুলোর বয়েলিং পয়েন্ট, যারা মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ তৈরি করে দুটো কম্পোনেন্টের থেকেই কম হয়, আর যারা ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ তৈরি করে তাদের দুটো কম্পোনেন্টের থেকেই বয়েলিং পয়েন্টটা বেশি হয়। তো সেটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, যে সলিউশনস showing negative deviation form maximum boiling azeotrope এক্সাম্পল হচ্ছে জল আর HNO3, 68% HNO3 আর 32% জল। এই কম্পোজিশনটা তো ফিক্সড, যেহেতু এরা অ্যাজিওট্রোপ। এখন এই কম্পোজিশনগুলো তো অনেক এক্সাম্পল হতে পারে, সবার তো মনে রাখা সম্ভব নয়, একটা দুটো করে মনে রাখবে। তবে এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে, 4টে এরকম মিক্সচার দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ তৈরি করে। তখন আমাকে এটা বুঝে নিতে হবে যে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ মানে মিনিমাম মানে পজিটিভ ডেভিয়েশন। আর পজিটিভ ডেভিয়েশন শো করে কারা, সেটা কী করে চিনবো, সেটা তো আমরা এর আগে আলোচনা করলামই, যে পজিটিভ ডেভিয়েশন তখনই হবে যখন দুটো অপোজিট ক্যারেক্টারের, অপোজিট নেচারের যখন দুটো লিকুইড যখন আমরা মেশাবো, বা নেগেটিভের ক্ষেত্রে যখন স্ট্রঙ্গার বন্ড ফর্মেশন হবে, সেইটা দেখে আমাকে বুঝতে হবে যে ওটা নেগেটিভ ডেভিয়েশন শো করবে, সুতরাং ওটা ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রোপ তৈরি করবে। তো এইভাবে এদেরকে চিনতে হতে পারে। এখন এই পার্টিকুলার মিক্সচারটার বয়েলিং পয়েন্ট হয় 120.5 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমরা জানি জলের হচ্ছে 100 আর HNO3 বয়েলিং পয়েন্ট হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, 120। তো দুটোর থেকেই বেশি হয়ে যায় এই বয়েলিং পয়েন্টটা। তো এইটা আরেকটা পয়েন্ট হতে পারে, আমি যদি এখানে লেখালাম না, ওটা তোমরা লিখে নাও এখানে, যে এই ক্ষেত্রে মিনিমাম বয়েলিংয়ের ক্ষেত্রে সলিউশনের বয়েলিং পয়েন্ট দুটো কম্পোনেন্টের থেকেই কম হবে, আর এখানে দুটো কম্পোনেন্টের থেকেই বেশি হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমরা নন আইডিয়াল এবং আইডিয়াল সলিউশন এবং তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরের দিন এখান থেকে কন্টিনিউ হবে। আজকে এটুকুই। তবে যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।